174 রান 2 উইকেটের বিনিময়ে। এটা হচ্ছে ভারতীয় দলের বর্তমান স্কোর। ইংল্যান্ডের 300 রানের যে লিড ছিল সেই লিডের জবাবে টিম ইন্ডিয়া ব্যাটিং করছে 174 রান 2 উইকেটের বিনিময়ে। কিন্তু এই পরিস্থিতিটা শুরুর দিকে কিন্তু ছিল না। মাত্র 0 রানে আই থিঙ্ক 2টো উইকেট পড়ে যায় এবং সেই মুহূর্তে রীতিমতো একটা গেল রব চারিদিকে, যেন ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের 27 রানের যে সর্বনিম্ন স্কোর সেটাকেও টপকে যাবে, এই ধরনের চিন্তাভাবনা উঠতে থাকে। বাট দ্য থিং ইজ, এই পিচের উপর সেটা হওয়ার সম্ভাবনা ছিল না, যেটা আমি আগের দিনেও আপনাদেরকে বোঝাচ্ছিলাম। এই পিচের উপরে সেই অর্থে বোলারদের জন্য খুব একটা হেল্প নেই, শুধুমাত্র নতুন বলে এখানে কিছুটা হেল্প থাকছে। তারপরে রীতিমতো একটা ব্যাটিং সারফেসে পরিণত হচ্ছে এবং যদি রোদ ওঠে তাহলে তো আর কোনো প্রশ্নই নেই, দুর্দান্ত ব্যাটিং হবে। এবং ইংল্যান্ড এইটারই সুযোগ নেয় এবং বিগত যে ইংল্যান্ডের প্রথম ইনিংস সেখানে তারা দুর্দান্ত ব্যাটিং করে এবং 600+ রান করে দেয়। এবং লেট মি টেল ইউ, 2014 সালের পরে 600+ স্কোর ভারতীয় দল প্রথমবার এটা অ্যাকচুয়ালি কনসিড করলো। লাস্ট টাইম 2014 সালে নিউজিল্যান্ডের এগেনস্টে ওয়েলিংটনে হয়েছিল অ্যান্ড এবার ইংল্যান্ডের এগেনস্টে হলো 600+ আফটার 11 ইয়ার্স। তো অবশ্যই এটা একটা ভারতীয় বোলিং লাইন আপের একটা খারাপ দিক। বাট ভারতের বোলিং লাইন আপ নিয়ে কথা বলার আগে লেটস টক অ্যাবাউট টিম ইন্ডিয়াস ব্যাটিং পারফরমেন্স। আজকে ভারত শুরুটা অবশ্যই খুব খারাপ করেছিল এবং যেমনটা বললাম এমনটাই সবাই ভাবছিল যে ভারত হয়তো 27 রানও করতে পারবে না, খুব বাজে পরিস্থিতি, 0 রানে 2টো উইকেট। কিন্তু এই পিচের উপরে নতুন বলে যেটুকু হেল্প থাকার থাকছে তারপরে আর কিন্তু হেল্প থাকছে না এবং সেই জন্যই ভারতীয় বোলিং লাইন আপকে এতটা অসহায় দেখাচ্ছিল। এবং ভারতের ব্যাটিং লাইন আপ নিয়ে যদি আমরা কথা বলি তো অবশ্যই শুরুতে ইয়শস্বী জয়সওয়াল একটা খুবই বাজেভাবে একটা আউট হয়েছে এবং তার সেই একই প্রবলেম, উইকেটের বলে বারংবার আউট হচ্ছে জয়সওয়াল এবং উইকেটের বল আউটসাইড এজ নিচ্ছে এবং পৌঁছে যাচ্ছে স্লিপের হাতে, যেটা নিয়ে অবশ্যই তাকে ভাবনা চিন্তা করতে হবে। কারণ একটা ওপেনার লাগাতার যদি এইভাবে ফ্লপ হতে থাকে এটা কিন্তু দলের জন্য খুব একটা ভালো খবর নয়। কারণ এই সিরিজে জয়সওয়ালের যে ইনিংসগুলো ছিল এগুলো সম্পূর্ণরূপে কিন্তু হিট অ্যান্ড ফ্লপ। যেটা সে ভালো খেলেছে সেঞ্চুরি করেছে, যেটা খারাপ খেলেছে একদম জঘন্য 0 করে বেরিয়ে গেছে। তো এতটা বাজে খেললে কিন্তু হবে না, অন্তত 2-1টা খারাপ ইনিংস খেললেও ম্যাক্সিমাম চেষ্টা করতে হবে ভালো ইনিংস খেলার, যেটা সম্পূর্ণরূপে জয়সওয়াল কিন্তু ব্যর্থ হয়েছে। একটা ভালো ক্রিকেটার কিন্তু সে তার ট্যালেন্টটাকে ইউজ করতে পারছে না। অ্যাট দ্য সেম টাইম সাই সুদর্শনকে নিয়ে অনেক প্রশ্ন উঠছে যে এই প্লেয়ারটাকে আমরা এখানে জায়গা দিয়েছি ইন প্লেস অফ করুণ নায়ার। বাট এখানে আই থিঙ্ক প্রশ্ন তোলার খুব বেশি জায়গা নেই। তার কারণ হচ্ছে সাই সুদর্শন যার জায়গাটাতে খেলছে, সাই সুদর্শন এখানে করুণ নায়ারের জায়গাটাতে খেলছে। তো করুণ নায়ার এখানে আপনাকে কি পারফরমেন্স দিত সেটা আমরা আগে দেখে নিয়েছি। 3টে ম্যাচে 6টা ইনিংসে দেখেছি করুণ নায়ারের ক্ষমতা নেই। ইভেন নতুন বল সার্ভাইভ করে সেটেল হয়ে যাওয়ার পরেও সেই ইনিংস কিন্তু বড় করতে পারছেন না। সেখানে সাই সুদর্শন প্রথম যে ইনিংসটা খেলেছিল সেখানে একটা কিন্তু হাফ সেঞ্চুরি করেছিল। তো এখানে আই থিঙ্ক সাই সুদর্শন একটা নিউ কামার, ফার্স্ট ইনিংসে হাফ সেঞ্চুরি করেছে, তাকে নিয়ে খুব বেশি প্রশ্ন ওঠার জায়গা নেই। অবশ্যই জয়সওয়ালকে নিয়ে প্রশ্ন উঠতেই হবে কারণ সে বেশ কিছুদিন ধরে টেস্ট ক্রিকেট খেলছে, এবার তার কিন্তু স্কোর করাটা খুবই জরুরি হয়ে পড়েছে। কিন্তু এই জোড়া ধাক্কা সামলে ভারতীয় দলের 0 রানে 2 উইকেট, এই জোড়া ধাক্কা সামলে শুভমান গিল এবং KL রাহুল ভারতীয় দলের রীতিমতো হাল ধরেছে। এবং আপনি শুধু একটা বিষয় ভাবুন, 0 রানে 2টো উইকেট, অপোজিশন টিম 311 রানের একটা বিশাল বড় এখানে স্কোর খাড়া করে দিয়েছে, লিড করে দিয়েছে। তো এবার ওই লিডটাকে চেস ডাউন করে আবার রান বানাতে হবে। তো কতটা বড় প্রেশার নিয়ে এখানে ব্যাটিং করছিল শুভমান গিল এবং KL রাহুল। 2টো উইকেট চলে গেছে, 311 রানের লিড আছে, সো কতটা প্রেশার। কিন্তু এই প্রেসার সিচুয়েশনে KL রাহুল এবং শুভমান গিল দুর্দান্ত ব্যাটিং করেছে এবং এদের দুজনের ইনিংসের একটা খুবই আমি হাইলাইট নোটিস করলাম যে প্রথম দিকে এরা বেশ সমস্যার মধ্যে পড়েছিল নতুন বলের এগেনস্টে, বল খুব সুইং করছিল, কিন্তু ধীরে ধীরে যখন তারা ওটার সাথে অভ্যস্ত হয়ে গেল তারপরে যখনই একটা বাজে বল পেয়েছে এরা কিন্তু স্কোর করেছে। একটা শর্ট বল পেলে সেটাকে পুল করেছে, অফ স্টাম্পের বাইরে বল পেলে সেটাকে কাট করেছে, ড্রাইভের বল পেলে সেটাকে কিন্তু স্ট্রেটে বা কভারে ড্রাইভ করেছে। তো এই দুটো প্লেয়ারের এটা ছিল কিন্তু সবথেকে মেন যে ইনিংসের হাইলাইট। তার প্রধান কারণ হচ্ছে দেখুন একটা বিষয় তো পরিষ্কার,
311 রান চেস ডাউন করে তারপরে লিড দেওয়া, এটা রীতিমতো ইম্পসিবল, এবং এই ম্যাচটাতে ভারতের জেতার সম্ভাবনা একদম নেই বললেই চলে। সুতরাং এই ম্যাচটাকে আমাদের ড্র করার জন্য খেলতে হবে, এবং যখন আপনি ড্র করার জন্য খেলেন, আপনি অসংখ্য ডট বল খেলেন, সমস্ত বল যখন আপনি ব্লক করার চেষ্টা করবেন আপনার আউট হওয়ার চান্স বেড়ে যাবে। কিন্তু তার সত্ত্বেও এই ম্যাচে, এই ইনিংসে এই দুটো প্লেয়ার কিন্তু শুধুই ব্লক এবং ব্লক করেনি, তারা লাগাতার বাজে বলগুলোতে কিন্তু ভালো শট খেলেছে, যেগুলোতে শট খেলা যায় সেই শটগুলো তারা কিন্তু খেলেছে প্রত্যেকটা সুযোগে, যখনই তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয়েছে, এবং দ্যাট ইজ দ্য রিজন এরা দুজন এখনো পর্যন্ত ক্রিচের উপর আছে। এবং এই যে ভারতের পার্টনারশিপ 174 রানের, এর দৌলতে ভারতের মাত্র কিন্তু আর 137 রানে পিছিয়ে আছে ইংল্যান্ডের থেকে। এবং এই 174 রানের পার্টনারশিপ ভাঙার জন্য ইংল্যান্ড কি চেষ্টা করেনি, তারা সবার প্রথম সুইং করাচ্ছিল, গিল এবং রাহুলের এগেনস্টে সুইং করিয়েছে। প্রথম দিকে বল যথেষ্ট ভালো সুইং হচ্ছিল, কিন্তু আমাদের এই দুজন ব্যাটসম্যান সেটাকে সার্ভাইভ করে যায়। তারপরে একটা ফেজ আসে যখন বল আর সুইং করছিল না, তারপরেও ইংল্যান্ডের বোলাররা চেষ্টা করে, উইকেট আসেনি। তারপর ইংল্যান্ড চলে যায় কোথায়? স্পিনারদের কাছে। লিয়াম ডসন প্রথমে রাউন্ড দ্য উইকেট বোলিং করছে, তারপরে ওভার দ্য উইকেট বোলিং করছে, আবারও রাউন্ড দ্য উইকেট বোলিং করছে, মানে এত কিছু সে ট্রাই করে নিল ওভারের পর ওভার, কিন্তু উইকেট নিতে পারলো না। লিয়াম ডসন যখন চলে গেল, তারপরে কি হলো? তারপরে এলো জফ্রে আর্চার এসে শুরু করলো বাউন্সার। 140 কিমি বেগে জফ্রে আর্চারের বাউন্সার আসছে, এবং সেই বাউন্সারগুলোকে একের পর এক প্রত্যেকটা বলে পুল শট মেরেছে গিল এবং রাহুল। তার প্রধান কারণ হচ্ছে তারা কোনোভাবে এখানে নেগেটিভ ক্রিকেট খেলতে চাননি, যে আমরা কোনো রকম এখানে বাউন্সারটা থেকে রক্ষা পাবো, কোনো রকমে আমরা এখানে বাঁচার চেষ্টা করবো, এমনটা কিন্তু তারা করেনি। তারা লাগাতার কিন্তু শট খেলার চেষ্টা করেছে, যেখানে যে শটটা হয় তার মধ্যে যে বলটা ছাড়ার সেই বলটা ছেড়েওছে, কিন্তু অধিকাংশ বাউন্সারে তারা কিন্তু ব্যাট ঘুরিয়েছে, যেটা অবশ্যই স্পষ্ট করে যে প্লেয়ার দুটো কিন্তু অনেকটা কনফিডেন্টলি এবং পজিটিভ ক্রিকেট খেলেছিল। অর্থাৎ ইংল্যান্ড এখানে শর্ট পিচ বোলিং করেও উইকেট পায়নি। ক্রিস ভোক্স প্রথমে কিপার দূরে ছিল, বোলিং করেছে, তারপর কিপারকে সামনে নিয়ে আসা হয়েছে। আপনারা নিশ্চয়ই নোটিস করে থাকবেন শুভমান গিল বিগত একটা ইনিংসে কিন্তু সামনে কিপার ছিল, সেই অবস্থায় ক্যাচ আউট হয়েছিল, সেই টাইপের প্ল্যানিং করা হয়েছে। দুটো তিনটে বাইরে বল করার পর আবার উইকেটে বল করা হয়েছে, মানে কি ট্রাই করেন ইংল্যান্ড সমস্ত কিছু, ইয়র্কার থেকে শুরু করে বাউন্সার, স্লোয়ার ওয়ান থেকে শুরু করে ফিল্ডে বিভিন্ন রকমের পরিবর্তন, শর্ট পিচ বোলিং, কিপারকে সামনে পিছনে, ইভেন স্পিনারের বেলায় স্পিনার যখন বল করছে ডসন, তখন একগুচ্ছ স্লিপে ফিল্ডার নেওয়া হয়েছে, সামনে ফিল্ডার নেওয়া হয়েছে, শর্ট লেগ স্লিপ কি নেওয়া হয়নি, সমস্ত কিছু করা হয়েছে, কিন্তু তার সত্ত্বেও তারা ভারতের এই দুটো ব্যাটসম্যানকে কিন্তু আউট করতে পারেনি। এবং আমি বিগত দিন থেকে আপনাদের বলে আসছিলাম, আমি ফেসবুকেও আজকেও লিখেছিলাম যে এই পিচে বোলারদের জন্য হেল্প নেই। কমেন্টে অনেক মানুষ লিখেছেন পিচে হেল্প থাকুক বা না থাকুক, ভারত ব্যাট করতে এসছে মানে পিচে বিরাট কাজ হবে, ভারতের ব্যাটসম্যানরা এখানে দাঁড়াতে পারবে না, ইংল্যান্ড দারুণ বোলিং করবে, এই ধরনের অনেক মন্তব্য আমি দেখলাম। কিন্তু একটা বিষয় আমি বারংবার বলে আসছি, পিচে যদি হেল্প না থাকে, পৃথিবীর এমন কোনো বোলিং লাইন আপ নেই যে বিপক্ষ দলের ব্যাটিং লাইন আপকে ধ্বংস করার ক্ষমতা রাখে। ভারতীয় বোলাররা যদি পারেনি ইংল্যান্ডকে অল আউট করতে, সেইভাবে এত রান করে দিল ইংল্যান্ডের বোলারদের পক্ষেও কিন্তু বিষয়টা সহজ হবে না যদি পিচে হেল্প না থাকে। এবার চতুর্থ দিনে পিচে কোনো রকম হেল্প নেই, আমরা সকাল থেকে দেখে নিয়েছি যখন ইংল্যান্ড ব্যাট করছিল, তাহলে ইংল্যান্ড যখন ব্যাট করছিল পিচে হেল্প নেই, তাহলে ভারত যখন ব্যাট করবে খুব স্বাভাবিক তখনও পিচে হেল্প কিন্তু থাকবে না, কারণ একটা দিনে সকালে একরকম পিচ, বিকালে একরকম পিচ হয় না, খুব সামান্য চেঞ্জ হয়। কখন হয়? যখন মেঘলা আকাশ থাকে, ওভারকাস্ট কন্ডিশন থাকে। এবং বিবেক রাজদান কমেন্ট্রি করার সময় বলছিলেন যে ভারত যখন ব্যাটিংয়ে আসছে তখন কিন্তু মেঘলা আকাশ হয়ে যাচ্ছে, এটা দুর্ভাগ্য। এবার এরকম সিচুয়েশনে অবশ্যই বল একটু সুইং করবে, একটু হরকত যাকে বলা হয় করবে, সমস্যাটা কিন্তু তখন হবে। এবার কালকে হচ্ছে ডে 5 পিচ কেমন থাকবে সেটাই দেখার, এবং যদি ওভারকাস্ট কন্ডিশন হয়, ভীষণ রকমভাবে মেঘলা ওয়েদার থাকে, মাঝে মধ্যে একটু আধটু বৃষ্টি হয়, সেই ক্ষেত্রে পিচের পরিস্থিতি কিন্তু আবার বোলিং ফেভারেবল হয়ে যাবে, তখন আবার আমরা কিন্তু সুইং দেখতে পারি, সেটা একটা বড় সমস্যা। তো অবশ্যই কালকে পিচটা কেমন থাকবে এটা কিন্তু আমরা প্রথম সেশনেই দেখতে পেয়ে যাব। অ্যান্ড আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ইংল্যান্ডের কিন্তু এবার দ্বিতীয় যে নতুন বল সেটা 80 ওভারের পরে তারা অ্যাভেলেবেল হয়ে যাবে। 78 কি 80 ওভারের পরে ইংল্যান্ড দ্বিতীয় নতুন বলটা পাবে, এবং দ্বিতীয় নতুন বলটা পাওয়ার পর খেলাটা কিন্তু আবারও একটু ইন্টারেস্টিং হয়ে যাবে, তখন আবারও উইকেট যাওয়ার চান্স তৈরি হয়ে যাবে। তবে যতক্ষণ না দ্বিতীয় বল আসছে, পিচ যদি এরকমই থাকে, এই দুটো ব্যাটসম্যানকে কিন্তু আউট করা খুব একটা সহজ হবে না। তবে এই দুটো ব্যাটসম্যান খুব ভালো খেলছে, কালকে প্রথমের সেশনে যদি 30 ওভার খেলেও দেয়
তারপর আপনারা যদি ভাবছেন যে এই প্লেয়ারগুলো আউট হয়ে গেলে ভারত তো ম্যাচটা ড্র করে দেবে সহজেই, এমনটা কিন্তু নয়। এই কন্ডিশনে যে কোনো নতুন ব্যাটসম্যানের এসে কিন্তু সেটেল হতে একটু টাইম লাগে। সেটেল যদি হয়ে যায় তারপরে সেও কিন্তু গিল রাহুলের মতো লম্বা ইনিংস খেলবে, কিন্তু সেটেল হওয়াটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এখানে আমরা এক্সপেক্ট এটাই করব যাতে এই দুটো প্লেয়ার কালকে তাড়াতাড়ি আউট না হয়, তারা যাতে লম্বা ইনিংস খেলে, অন্তত প্রথম সেশনটা তারা যেন খুব সহজে খেলে নেয়, এবং তারপরে যে সেশন, লাঞ্চের পরের সেশন, আমরা এক্সপেক্ট করবো আমাদের তরফ থেকে যাতে আর উইকেট না পড়ে, অন্তত টি পর্যন্ত যেন উইকেট না পড়ে এবং এই দুটো ব্যাটসম্যান ইনিংসটাকে টানতে থাকে। সেই ক্ষেত্রে ইংল্যান্ডের যে রান সেটা থেকে আমরা অনেকটাই এগিয়ে যাব, ম্যাচটা ড্র হওয়ার পথে এগিয়ে যাবে। এবং আরও একটা বিষয় আমি নোটিস করলাম, অনেকে আনসুল কাম্বোজের গতি নিয়ে প্রশ্ন তুলছেন যে আনসুল কাম্বোজ 125-126 কিমি বেগে বোলিং করছে। দেখুন, আনসুল কাম্বোজ প্রচুর ওভার বোলিং করেছে এবং এত ওভার বোলিং করার পরে খুব স্বাভাবিক একটা বোলার 125-128-এ নেমে আসবে। এমন কোন বোলার 125-128-এ নেমে আসেনি? আপনারা কি আদৌ টেস্ট ক্রিকেট দেখেন যারা আনসুল কাম্বোজের প্রশ্নটা তুলছেন যে কেন 125-এ বোলিং করছে? ঈশান্ত শর্মা 125-এ বোলিং করেছেন, উমেশ যাদব টেস্ট ক্রিকেটে 125-এ বোলিং করেছে। অর্থাৎ উমেশ যাদব, যাকে গতির জন্য জানা হয়, 140-145, 125-এ বোলিং করেছে টেস্ট ক্রিকেটে। এমন কোনো বোলার নেই যে টেস্ট ক্রিকেটে 125-এ বোলিং করে না, এটা ফ্যাক্ট। ক্রিস ওকসের বোলিং কি আপনি দেখেছেন? ক্রিস ওকস 124-128 কিমি বেগে বোলিং করছে। যে কোনো পেস বোলার টেস্ট ক্রিকেটে 20-25 ওভারের স্পেল যখন চলবে তারপরে এসে সে নিশ্চিতভাবে 125-এ বোলিং করবে, এটাতে করার কিছু নেই। তবে অবশ্যই কিছু এক্সেপশনাল বোলার থাকে, যেমন জফরে আর্চার, সে এখনও 138-137-এ বোলিং করছে, যাদের গতি অনেকটা বেশি। কিন্তু এটাও ভাবুন, জফরে আর্চারের নর্মাল পেসটা কিন্তু 147-146, সেখান থেকে সে 138-এ নেমে এসছে। সিমিলারলি এই আনসুল কাম্বোজ, ক্রিস ওকস, এদের বেসিক যে গতি সেটা কিন্তু 135-140-এর মাঝামাঝি, তারা 128-125-এ নেমে আসবে, এটা খুব স্বাভাবিক। এটা ক্রিকেটে হয়, টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন কিন্তু এই বিষয়টা চলে আসছে। সিরাজ কিন্তু লাগাতার 140-এ বল করে না, সিরাজও কিন্তু পরের দিকে অনেক বোলিং করার পর 130-128-এ নেমে আসে। তো আমার মনে হয় একটা নতুন আসা বোলারকে নিয়ে এইভাবে সমালোচনা করাটা মোটেও ঠিক নয়। অবশ্যই আপনি তার বোলিংয়ের কোয়ালিটি নিয়ে প্রশ্ন তুলতে পারেন যে ছেলেটার বোলিংয়ে আমরা সেরকম কাজ দেখতে পেলাম না, সে উইকেট তুলতে পারলো না, অবশ্যই এগুলো নিয়ে প্রশ্ন তুলতে পারেন। কিন্তু টেস্ট ক্রিকেটে একটা পেস বোলার কেন 128-125-এ বল করছে, এই ধরনের প্রশ্ন তোলাটা আমার মনে হয় একদমই বোকামি, এবং যারা অ্যাকচুয়ালি ক্রিকেট দেখে তারা এই ধরনের প্রশ্ন তুলবে না, তারা এই বিষয়গুলো আগে থেকেই জানে। সো ওভারঅল আপনার কি মনে হয়, ভারতীয় দল কি পারবে এই ম্যাচটাকে বাঁচাতে এবং ড্র করতে, নাকি আগামীকাল টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ আবারও কোনো কোল্যাপস দেখতে পারে? আপনার কি মনে হয় অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আমার মনে হচ্ছে টিম ইন্ডিয়ার পিচের এই মুহূর্তে যা পরিস্থিতি, টিম ইন্ডিয়া হয়তো ড্রটা করে ফেলতেও পারে, কারণ পিচের যে পরিস্থিতি সেটা কিন্তু অনেকটাই ব্যাটিং ফেভারেবল। এই ভিডিওটা এখান পর্যন্তই, দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। আপনি যদি এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন সমস্ত ক্রিকেট রিলেটেড ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য।